বৃষ্টি আর যানজটের দুর্ভোগ নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। বন্যার কারণে সিলেটে পরীক্ষা 9 জুলাই। কলেজ শিক্ষকের জালিয়াতিতে টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা অংশ নিতে পারেনি 22 শিক্ষার্থী, অভিযুক্তের বিচার দাবি। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে আরও 3 থেকে 4 দিন, পাহাড় ধসের শঙ্কা। অনিয়মের স্বর্গরাজ্য বগুড়া কারাগার, অর্থের বিনিময়ে অভ্যন্তরে মেলে মাদক, কারারক্ষীদের সম্পদের হিসাব নেয়ার দাবি। এবং বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন, নদী গর্ভে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। বৃষ্টি আর যানজটের দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 13,68,373 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই থেকে। মাজহুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। বৃষ্টি আর যানজটের সময় মতো কেন্দ্রে আসতে বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। অনেককেই দৌড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। পরীক্ষার আগে দুর্ভোগে পড়া অভিভাবকরা উদ্বিগ্ন তাদের ছেলে মেয়েদের নিয়ে, জানান দুর্ভোগের কথা। আজকের বিশেষ করে যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে ওরা এসে পরীক্ষা দিচ্ছে, তার জন্য আসলে আমরা খুবই কষ্ট পাচ্ছি, স্টুডেন্টদেরকে নিয়ে কষ্ট পাচ্ছি। জ্বর, বৃষ্টি আসলে বাচ্চা ঠান্ডা এবং সর্দি কাশি হতে পারে, প্রভাব বাচ্চাদের উপর পড়বে, পরীক্ষা পরবর্তী পরীক্ষার প্রভাব পড়বে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। অভিভাবকরা জানান যথেষ্ট সময় পাননি ছেলে মেয়েরা, তারপরও তাদের প্রত্যাশা ভালো ফলাফলের। অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সরাও আছে, দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তারা তো চেষ্টা করছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা সময় মতো আইসা উপস্থিত হয়েছে। সবাই অভিভাবক ছাত্র অনেক কষ্ট করে, আশা করি ভালো হবে। আমরা মা বাবার তো অনেক প্রত্যাশা, ছেলে মেয়ে যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি, সব উপরওয়ালার উপরে। বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। স্থগিত হওয়া বাকি পরীক্ষা শুরু হবে 11 আগস্টের পর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সিলেট ছাড়া সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকালে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। শনিবার থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে ছুটে আসে এইচএসসি পরীক্ষার্থীরা। সাথে অসহনীয় দুর্ভোগে পড়েন অভিভাবকরাও। কেন্দ্রে পৌঁছাতে এদিন যানবাহনে গুনতে হয় দ্বিগুণ ভাড়া। চট্টগ্রাম নগরীতে এবার 34টি কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এদিন সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতেও শুরু হয় এইচএসসি পরীক্ষা। এ বোর্ডে 4 জেলায় 294টি কলেজের 99টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 78,393 জন পরীক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড চেয়ারম্যান। পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। আমরা সে ব্যাপারে সহযোগিতা করব। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 662টি প্রতিষ্ঠানের 11,03,420 জন শিক্ষার্থী এবার অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। সকাল 10টায় একযোগে পরীক্ষা শুরু হয় 204টি কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন অভিভাবকরা। সবার জন্য পরীক্ষা ভালো হয়, আঁকার জন্য ভালো থাকে, তাদের জন্য মনের ইচ্ছা পূরণ হয়। পরীক্ষার্থীদের রুমে বিদ্যুৎ থাকা বিশেষ প্রয়োজন, কারণ বিদ্যুৎ না থাকলে হয়তো ওরাও হয়তো অনেকটা ইয়ের মধ্যে পড়বে, অস্বস্তির মধ্যে পড়বে। এদিন বৃষ্টি ভেজা সকালে বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় 66,562 জন পরীক্ষার্থী। সকাল 10টায় 137টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছে 35টি স্পেশাল টিম। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে 195টি কেন্দ্রে এদিন সকালে শুরু হয় এইচএসসি পরীক্ষা।
এতে অংশ নেয় 6 জেলার 432টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,12,964 জন পরীক্ষার্থী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান বোর্ড চেয়ারম্যান। নকলমুক্ত এবং প্রশ্নপাঠ রোধকল্পে সর্বোচ্চ পর্যায়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং ব্যবস্থা আছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের নিয়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলার 37টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের মোট 11,427 জন পরীক্ষার্থী অংশ নেয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রশ্ন ফাঁস রোধে পুলিশের পাশাপাশি তৎপর গোয়েন্দারা। প্রথম দিনের এইচএসসি পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। পরীক্ষার আধা ঘন্টা আগে সব শিক্ষকরা ঢুকে গেছে, তারপরে পরীক্ষার্থীও ঢুকে গেছে। সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলতেছে। আমরা এই পরীক্ষা খুব সন্তুষ্ট প্রকাশ করছি। সিলেট বাদে সারা দেশে এবার 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে 13,68,373 জন পরীক্ষার্থী। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় আজ অংশ নিতে পারেনি এইচএসসি পরীক্ষায়। তাদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে সরকার নির্ধারিত ফির দ্বিগুণ 5,500 টাকা করে নিয়েও দেওয়া হয়নি প্রবেশপত্র। এমন জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজটির বাংলা প্রভাষক লোকমান হোসেনের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ বলছে, ওই 22 শিক্ষার্থীর ফর্ম পূরণের কোনো তথ্যই নেই তাদের কাছে। সহকর্মী আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। রোববার সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু 2 বছর প্রস্তুতি নিয়েও কপাল পুড়েছে টাঙ্গাইলের ভুইয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর। সবাই যখন পরীক্ষা দিতে ব্যস্ত, তাদের বুকে চাপা কষ্ট পরীক্ষায় অংশ নিতে না পারার। জানা যায়, গত বৃহস্পতিবার ও শনিবার কলেজে প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে গিয়ে ওই 22 শিক্ষার্থী জানতে পারেন প্রবেশপত্র তো দূরের কথা, তাদের কারোই হয়নি পরীক্ষার ফর্ম পূরণ। আমি বাইরে স্যারের কাছে টাকা দিয়েছি, কিন্তু আমি তো জানি যে আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। অ্যাডমিট নিতে আসছি, কিন্তু এখন হচ্ছে বলতেছে আমাদের ফর্ম ফিল আপই হয় না। আমরা 22 জন ছাত্রছাত্রী, আমাদেরকে প্রিন্সিপাল কেন জানাইলো না? তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ 5 থেকে 8,000 টাকা দাবিতে অনড় থাকায় সাবেক কেরানি ও বর্তমান বাংলা প্রভাষক লোকমান হোসেনের আশ্বাসে 5,000 টাকা করে জমা দেন তারা। ফর্ম পূরণও নিশ্চিত করে তারা। প্রতিদিনই আমি কল দিতাম, প্রতিদিনই বলতো যে হ্যাঁ না হয়েছে, এগুলা হয়েছে, ক্লিয়ার হয়েছে, তুমি আসো, এতদিন আসো। ফার্স্ট প্রতিদিনই আইসি, প্রতিদিনই কিছু না কিছু বাহানা দিছে, দেওয়ার পরে এইভাবে অনেক টাকা নিছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ কি আর, আমাদের তো গরিব মানুষ, আমরা তো 12 বছরের লাইফটা শেষ হলো আর কি। আমরা সবকিছু সবশেষে আমরা পরীক্ষা দিতে চাই। এ বিষয়ে কোনো সদুত্তর নেই ওই অভিযুক্ত কলেজ শিক্ষক লোকমানের। সমাধান যদি করা যায় চেষ্টা করব, আর যদি সমাধান না করা যায় কালকে সকালে আপনাদেরকে ব্রিফিং করব। এর কালকে সকালে ভাই ব্রিফিংটা করব। 22 শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত জানিয়ে অধ্যক্ষ জানান, তাদের ফর্ম পূরণের কোনো তথ্যই জানে না কলেজ। অভিযুক্ত শিক্ষক পূর্বের ন্যায় জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে দাবি তার। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 2টা শুকর দেওয়া আছে। তারপরে এই ঘটনার জন্য আবার জিবি মিটিং হবে। মিটিং হওয়ার পরে তখন তাকে ডাকবে, তুমি কি এই ঘটনাটা কেন ঘটালা, তখন হয়তো এরা জিবি সিদ্ধান্ত নেবে। এখন এই মুহূর্তে জিবি এটা সিদ্ধান্ত নেবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নির্দেশনা পেলে নেওয়া হবে ব্যবস্থা। যে গভর্নিং বডি আছে ওখান থেকে আমাকে জানায়, তো এই চিঠিটা আমার কাছে পাওয়ার পরে চিঠিটা আমি শিক্ষা বোর্ডে ফরওয়ার্ড করে দিয়েছি। আর শিক্ষা বোর্ড হয়তো এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা যারা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। লোকমান হোসেন 2011 সালে কলেজটিতে কেরানি পদে ও 2015 সালে অস্তিত্বহীন এবং কালো তালিকাভুক্ত আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সার্টিফিকেটে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ নেন। এরই মধ্যে তার বিরুদ্ধে ভুয়া নিয়োগ ও দুর্নীতি অভিযোগে 3টি শোকজ নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 218 মিলিমিটার আর রাজধানী ঢাকায় 25 মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। আলেমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ, থেমে থেমে হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। এই চিত্র রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলার।
আবহাওয়া অফিস বলছে পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এই বৃষ্টি। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। আমাদের উত্তর বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে, মৌসুমী বায়ু যেহেতু ওইখানে শক্তিশালী আছে, স্ট্রং আছে, প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে ওইখানে, সেই জন্য কিন্তু উত্তাল থাকার কারণে আমরা যে বা আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা ৩ নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভারী বর্ষণের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নরম হয়ে যাচ্ছে, বিদায় আমরা ভারী যে বর্ষণের সতর্কতা বার্তা আমরা জারি করেছি সেখানে আমরা বলে দিয়েছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড় ধসের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও ছোট নৌযান উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বগুড়া কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনার পর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে কারা অভ্যন্তরে নানা অনিয়ম আর অসঙ্গতি চিত্র। মাদকের সহজলভ্যতা সহ টাকা আর সিগারেটের বিনিময়ে কয়েদিদের অনৈতিক সুবিধা দেওয়া সহ মাদক সেবনেরও অভিযোগ রয়েছে কারাগারের অনেক রক্ষীদের বিরুদ্ধে। আবার অনেকেই হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। সচেতন মহলের দাবি শুধু নিরাপত্তাজনিত তদন্তই নয়, সময় এসেছে বগুড়ার কারাগার সংশ্লিষ্টদের ডোপ টেস্ট আর সম্পদ অনুসন্ধানেরও। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। 191 বছরের পুরনো অবকাঠামোতে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা কারাগার। সম্প্রতি দেশব্যাপী নতুন করে আলোচনায় এসেছে কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির একসাথে পালিয়ে যাওয়ার ঘটনায়। ইতিমধ্যেই কারাগারের ডেপুটি জেলা সহ সাময়িক বরখাস্ত করা হয়েছে 5 জনকে। সাথে পুরো ঘটনার তদন্ত করছে পৃথক 3টি কমিটি। তবে এই ঘটনার পর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে কারা অভ্যন্তরের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। ওখানে আপনি যা নেবেন, আপনি যদি ফেন্সিডিল নেন ওটাও পাবেন, যদি আপনি গাঞ্জা নেন, ইয়াবা নেন, গাঞ্জা ইয়াবা তো এক ধরনের অ্যাভেলেবল একটা অবস্থা, আর পুরোটা একটা সিন্ডিকেট। টাকা আর সিগারেটের বিনিময়ে কারাগারে মেলে সব ধরনের সুবিধা। তাহলে প্রশ্ন, কয়েদিদের হাতে মাদক পৌঁছায় কারা? কিছুটা আঁচ পাওয়া যায় এই যুবকের কথায়। একজন আসামি দীর্ঘ 2 বছর ধরে আছে ছোট্ট একটা কেসে, একটা ছিনতাইয়ের কেসে। সে ওইখান থেকে বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? কেউ কোনো খোঁজ নিচ্ছে না। তার আত্মীয় স্বজন দেখা করতে আসে, দেখা করে তারা কি করে? ভিতরে দর্শনাগারে এখানে ক্যামেরা লাগানো আছে, কিন্তু কেউ ইনভেস্টিগেশন করে না, কারণ এটা কারোর দরকার নেই। মাস গেলে টাকা পাচ্ছে। এদিকে এখন পর্যন্ত হওয়া তদন্তে 4 কয়েদি পালানোর ঘটনায় কারা ভবনের অবকাঠামোগত নাজুক অবস্থা সহ 5টি কারণ খুঁজে পেয়েছে কমিটি। দায়িত্বরত কারারক্ষী ও কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা সহ কারাগারটি জনবহুলপূর্ণ এলাকায় হওয়ায় নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করা হয়েছে। ঘটনার সাথে কারা অভ্যন্তরের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। 1833 সালে কারাগার, এই সেলগুলোতে 140 বছর ধরে কিন্তু বন্দীরা থাকে, তাই না? এরকম একটা ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে আবার তদন্ত করে দেখছি যে দুর্বলতা আসলে কোথায় ছিল। কারা এলাকার বাইরে সবকিছু কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না, এটা তো। এদিকে নিরাপত্তা ও অবকাঠামোগত ত্রুটির পাশাপাশি কারা অভ্যন্তরের নানা অনিয়ম ও মাদক সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক জানান ইতিমধ্যেই তাদের তদন্তে বেশ কিছু বিষয় উঠে এসেছে। তদন্ত শেষে সকলের সমন্বয়ে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। তদন্ত কমিটি যদি মনে করে যে আসলে এই কারাগারটা ব্রিটিশ আমলের কারাগার হওয়ায় এখানে একটু রিস্ক আছে বা এখানের অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার বা সিকিউরিটি সিস্টেমটা কিছুটা ঘাটতি আছে, তাহলে সেটাও আমরা কিন্তু ফাইন্ডিংস আকারে দিব। তবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আর অভ্যন্তরের বৈষম্যমূলক নানা অসঙ্গতির এমন চিত্রে উদ্বিগ্ন বগুড়ার সাধারণ জনগণ। এমন পরিস্থিতিতে যেসব অসাধু কর্মচারীদের সিন্ডিকেটে কারাগারের এমন বেহাল অবস্থা, তাদের সম্পদের অনুসন্ধানেরও দাবি জানায় সুজন। যাতে কারা নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং কোনোভাবেই ওখানে যেন অবৈধ অনৈতিক সুযোগ সুবিধা যাতে না দেওয়া হয়, এটা আমরা সচেতন মানুষ হিসেবে এটা আমরা রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্ণধার রয়েছে তাদের কাছ থেকে আশা করছি।
শহরের অভ্যন্তর থেকে সরিয়ে নিরাপদ স্থানে আধুনিক অবকাঠামোতে গড়ে তোলা হোক নতুন কারাগার, এমন দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। জয়পুরহাটে আদালতের এজলাসের ভিতরে বেঞ্চ সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে এক আইনজীবী ও তার সহকারী বিরুদ্ধে। এ ঘটনায় ওই বেঞ্চ সহকারী মামলা করলে জেলা ও দায়রা জজ আদালত বর্জন করেন জেলা আইনজীবী সমিতি। আদালতে কর্মচারীদের অভিযোগ, মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে নানা রকম হুমকি। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবীরা। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। গত ৩ জুন দুপুরে জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসাইন তার এজলাসে দাপ্তরিক কাজ করছিলেন। সে সময় জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম মোর্শেদ আল কোরেশি সাক্কু চৌধুরী ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারী পিয়ম একটি দায়রা মামলার চেক সহ যাবতীয় কাগজপত্রের ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া আদালতের নির্দেশনা না থাকায় ফটোকপি দেয়া যাবে না বললে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নাইমকে মারধর করেন। এই ঘটনায় ওই দিন নাইম ওই আইনজীবী ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারীর বিরুদ্ধে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা জেলা জজ আদালত বর্জন করেন। সবাই ছিলাম, সবাই মিলে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমরা তাকে নিয়ে আসি। মহামান্য হাইকোর্ট ডিভিশনের নিষেধ থাকা এবং অফিস কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তৎক্ষণাৎ গোলাম আল মোর্শেদ সাক্কু চৌধুরী এবং পিয়ম নামীয় ব্যক্তি আমার কানে, গলায়, মাথায় এবং ঘাড়ে গুরুতর জখম ও আঘাত করে। তবে অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট সাক্কু চৌধুরী বলেন, বেঞ্চ সহকারী নাইম তাকে প্রথমে ধাক্কা দিয়েছেন, তারপর তিনি পাল্টা ধাক্কা দিয়েছেন। সে বেঞ্চ সহকারী আমাকে ধাক্কা মারে, আমাকে ধাক্কা মারতে মারতে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমিও নিজে আত্মরক্ষার্থে তাকে ধাক্কা দিই। এই ঘটনায় মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন আদালতের কর্মচারীরা। তারা আমাদের কর্মচারীকে মারলো, আবার তারা আমাদের মামলা প্রত্যাহারের চাপ দেন। বেঞ্চ সহকারী আইনজীবী ও মোহরার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত বর্জনে বিব্রত এই আইনজীবী। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে, উক্ত ব্যাপারটি নিয়ে আমরা বিব্রত বোধ করছি। বর্তমানে জেলা জজ আদালত বর্জন চলছে, কোনো আইনজীবী সেখানে উপস্থিত হচ্ছে না। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, মিথ্যা মামলা করায় 24 জুন থেকে তারা আদালত বর্জন করেছেন। আসলে 7 কার্য দিবসের মধ্যে এই মামলাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কোর্ট বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণে আমরা 24/6/2024 তারিখ থেকে আমাদের এই জেলা ও দায়রা জজ মহোদয়ের কোর্ট বর্জন চলছে। সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত আদালত, এই আদালতে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দ্রুত সমাধানের দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে নগরীর চকবাজার, বাকুলিয়া সহ কিছু নিম্নাঞ্চলের সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এতে সবচেয়ে ভোগান্তি পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী এবং অফিসগামীদের। এদিকে বর্ষায় নগরীতে পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের সম্ভাবনা রয়েছে। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহর জুড়ে। সকালে নগরীর চকবাজার, বাকুলিয়া সহ কিছু নিম্নাঞ্চলের সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। রোববার অফিস আদালত খোলা থাকায় সকালে বৃষ্টির মধ্যেই কাজে বের হন কর্মজীবীরা। জলাবদ্ধতায় তাদের ভোগান্তি ছিল চরমে। এছাড়া খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরও পড়তে হয়েছে দুর্ভোগে। গাড়ি ঘোড়া চালাতে পারে না, অনেক সমস্যা হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখানে কোমর পর্যন্ত পানি উঠে, ময়লা আবর্জনার কারণে, ড্রেন অপরিষ্কারের কারণে আমাদের দেখেন বসবাস করতে কষ্ট হয়ে যাচ্ছে। দোকানপাটে পানি উঠে যাচ্ছে, ঠিক আছে, ময়লা আবর্জনা। সবচেয়ে বেশি ভোগান্তি ছিল এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় সীমাহীন কষ্টে কেন্দ্রে আসতে হয় তাদের। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল, গাড়ি পাওয়া যাচ্ছে না, প্রচুর পানি। কাতালগঞ্জের রোডে পানি, 3টা রোড পুরো ব্লক। আমরা অনেক কষ্ট করে ভিজে তারপর পরীক্ষা দিতে হলে ঢুকছি। আর আমার বাসা আমার কেন্দ্র থেকে অনেক দূরে ছিল, যে কারণে আমি আসতে অবশ্যই একটু ভোগান্তিতে পড়েছি, বৃষ্টিপাত এবং গাড়ির সমস্যা। তবে দ্রুত পানি নেমে যাওয়ায় জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অন্যদিকে বর্ষায় নগরীতে পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন চট্টগ্রামে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে মৌলভীবাজার এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি এবং জামাল বাদশা। আমরা প্রথমে যাচ্ছি সালে এলাহি কুটির কাছে। কুটি, এর আগে তো আপনি জানিয়েছিলেন মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছিল, এখন তো আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মৌলভীবাজারে এখন পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত সেটা হয় নাই, এবং উজানেও ভারী বৃষ্টিপাত তেমন একটা না হওয়ার কারণে মৌলভীবাজারের মনু নদী এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ধলাই নদী ৩৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই মুহূর্তে মৌলভীবাজারের যে বন্যার কোনো আশঙ্কা করা হচ্ছে না বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। তবে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের জুরি নদী সেটা ২৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই জুরি নদীটি এসে হাকালুকি হাওরে পড়েছে, এবং হাকালুকি হাওরের যে পানি নিষ্কাশন হয় কুশিয়ার নদীতে সেইটা ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে খুব ধীর গতিতে মৌলভীবাজারের ৩টি উপজেলার বন্যা যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব ধীর গতিতে পানি কমতেছে। আপনাকে একটি জানাতে চাই যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর, তালিমপুর, বর্ণী, দাসের বাজার ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৫টি গ্রাম, ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম, সেই সাথে জুরি উপজেলার জায়ফরনগর এবং পশ্চিম জুরির ২টি ইউনিয়নের সকল গ্রামই বলা যায় এখন পর্যন্ত নিমজ্জিত। সেই সাথে মৌলভীবাজার কুলাউড়া পৌরসভার ৩টি ওয়ার্ড এবং কুলাউড়ার উপজেলার ৬টি ইউনিয়ন, ব্রাহ্মণবাজার, জয়চণ্ডী, খাদিপুর, ভাটেরা, বরমচাল, ভুকশিমূল, এইসব জায়গায় এখন পর্যন্ত মানুষ পানিবন্দী রয়েছে, এইসব ইউনিয়নের বাসিন্দারা। আমি কথা বলেছিলাম বানবাসী মানুষদের সাথে, তারা বলছেন যে এই পানির প্রায় ১২ দিন যাবৎ তারা এই পানির সাথে লড়াই করছেন, পানি কমার কোনো সুযোগ দেখতেছেন না, খুব ধীর গতিতে পানি কমতেছে। ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন অংশ থেকে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলে এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আজকে এসএসসি পরীক্ষা হয়েছে মৌলভীবাজারে, প্রায় ১৮,০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিল, কিন্তু বন্যাজনিত কারণে প্রায় ২৪টি কেন্দ্রে তারা পরীক্ষা দিতে বসতে পারে নাই। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হলেও অন্যদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না। জলাবদ্ধতার কারণে মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে বলে প্রশাসন আমাকে জানিয়েছে। মানুষ এখন পর্যন্ত সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বানবাসী মানুষরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী জামাল বাদশার কাছে, তিনি তার এলাকার বিস্তারিত জানাবেন বন্যার সর্বশেষ পরিস্থিতি। কুটি, আসলে লালমনিরহাটে কিন্তু স্বল্পমেয়াদী যে বন্যাটি গত 18 থেকে 21 জুন পর্যন্ত হয়েছে, সেই বন্যার পরে কিন্তু নিম্নাঞ্চলে তিস্তার পানি বৃদ্ধি পেলেও এখনো প্রবেশ করেনি। আমি যদি একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু তিস্তার পানি হঠাৎই আবার বৃদ্ধি পেতে শুরু করেছিল। গতকাল বিকেলে তিস্তার পানি বিপদসীমা 40 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বৃদ্ধি পেয়ে আজকে সকালে কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং এখন আবার পানি বিপদসীমার মাত্র 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে তিস্তার পানি এই হ্রাস এবং বৃদ্ধির কারণে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এই হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করার মূল কারণ হিসেবে নদী ভাঙ্গন দেখা দিচ্ছে। এবং উজানে যদি আবার ভারী বৃষ্টিপাত হয়, পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে যদি উজানে ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আবারও স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিতে পারে। তাহলে কিন্তু আবারও সেই স্বল্পমেয়াদী বন্যার দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও নতুন করে দুর্ভোগে পড়তে পারে। এছাড়া আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার পানির হ্রাস বৃদ্ধির কারণে
কারণে যে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তারা তিস্তার যে ভাঙনগুলো দেখা দিয়েছে সেগুলো প্রতিরোধে জিও ব্যাগে মাটি বালি ভর্তি করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। তবে ভাঙন প্রতিরোধে যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে পানি উন্নয়নের পক্ষ থেকে, সেই পদক্ষেপ কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ নয় বলে দাবি করেছেন তিস্তা নদী তীরবর্তী মানুষেরা। তারা আমাদেরকে জানিয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তিস্তার এই যে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা আসলে খুব একটি কাজে আসছে না, কারণ হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে জিও ব্যাগগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন করে আবার ভাঙনের দেখা দিচ্ছে। শুধুমাত্র তিস্তার হ্রাস বৃদ্ধি পানি অব্যাহত থাকার কারণে নতুন করে কিন্তু যে আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্কের কারণে কিন্তু অনেকটাই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এছাড়া কিন্তু তাদের যে দাবি সেটি হচ্ছে তিস্তার নদী গর্ভ যে ভরে উঠেছে, পানি ধারণ ক্ষমতা কমে এসেছে, সেই পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য নদী খনন অথবা তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে অনতি বিলম্বে যাতে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, এমনটি কিন্তু দাবি উঠেছে এই তিস্তাপাড়ার বাসিন্দাদের। এই ছিল লালমনিরহাট থেকে বন্যার উন্নতি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মৌলভীবাজার ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ধরলা ও ব্রহ্মপুত্র পাড়ের উলিপুর, চিলমারি, রৌমারি ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থান নদী গর্ভে বিলীন হচ্ছে। ফলে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সহকর্মী জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এভাবেই ধরলা ও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। এক সপ্তাহের ব্যবধানে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের ক্ষুদিরকুটি, ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়া শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কোরপুরা এলাকাতেও দেখা দিয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন। ধরলার করাল গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরজি পলাশবাড়ি, সুভারকুটি সহ মোগলাবাসা ইউনিয়নের সীতাইছড়ের ভূখণ্ড। বৃষ্টি ও উজানের ঢলের পাশাপাশি পানি কমাতেও ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। রাস্তার পূর্ব পাশে আরো বাড়ি ছিল, ওগুলো তো ভেঙে গেছে। এখন আমরা যে পরিস্থিতি আছি, এখন আমরা কোন শুনছিল আমরা বলতে পারি না। জিও ব্যাগ ফেলাইছে, ওগুলোতে কিছু টেকে নাই, সব গেছে ধরলার মাঝে চলি। অনেকেই ঘর বাড়ি ফাঁকা স্থানে সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এগিয়ে আসেনি তাদের সাহায্যে। আমরা রাস্তাঘাটে পড়ে আছি, সরকারি আঙ্গুর যদি সাহায্য যদি কিছু করে আমরা ইউনিয়ন বোর্ড থেকে জিও ব্যাগের মাধ্যমে যদি এখনো কোনো কাজ করা হয়, যদি বস্তা ফেলানো হয়, তাহলে এলাকাবাসী সহ স্থাপনাগুলো রক্ষা পাবে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং স্থায়ী সমাধানের প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এইসব ভাঙন কবলিত স্থান সময় পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প দাখিল করেছি। আমাদের কুড়িগ্রাম জেলায় 4টি প্রকল্প অলরেডি চলছে। এছাড়াও ব্রহ্মপুত্রের বাম তীরে ভাঙন রোধে আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। হাওরে বেড়েছে চায়না দুয়ারি জালের ব্যবহার। এতে আশঙ্কাজনক হারে নষ্ট হচ্ছে পোনা ও ডিমওয়ালা মাছ। মাছ ব্যবসায়ীরা বলছেন, এ জাল ব্যবহারে হাওরে দেখা দিবে মাছের সংকট। জেলা প্রশাসক বলেছেন, এ বিষয়ে অভিযান চলমান রয়েছে এবং ধ্বংস করা হচ্ছে জাল। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরেও জমজমাট এ বাজার, পাওয়া যায় ছোট বড় নানা জাতের মাছ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে আসা অধিকাংশ মাছই ধরা হয় চায়না দুয়ারি জাল দিয়ে। এই জালের ব্যবহার নিষিদ্ধ হলেও বেপরোয়া জেলেরা। বর্ষা শুরু হতেই এ বাজারে বেড়েছে পোনা মাছের সংখ্যা। নিষিদ্ধ জালে আটকে পড়া মাছের মধ্যে বোয়াল মাছের পোনার সংখ্যাই বেশি। কিশোরগঞ্জের হাওরে এই জালের ব্যবহারের কারণে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ একেবারেই ধ্বংসের মুখে, বলছেন স্থানীয়রা। আমাদের হাওরের যত পোনা মাছ আছে সব বিলুপ্তি ঘটে আসতেছে। এই মাছের পোনা কিন্তু বড় হইলে অনেক টাকা, যেন 1 লাখ টাকার মাছ নষ্ট হবো, এবার 1 কোটি টাকা, বড় হইলে 1 কোটি টাকা বিক্রি আইব। পোনা মাছের খুবই ক্ষতি হইতাছে, এতে করে মনে করুন হাওরের মাছ কমে যাইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চায়না জালের ব্যবস্থা নেওয়ার জন্য। এ নিয়ে অভিযান চলমান রয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক।
আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ কিন্তু মোবাইল পণ্য পরিচালনা করেছেন। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে আশা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়া শহরের কাঁঠালতলায় আধা কিলোমিটার সড়ক দখল করে বসেছে বাজার। বারবার এইসব অবৈধ দোকান উচ্ছেদ করলেও কয়েক ঘন্টার মধ্যেই আবারও বসে বাজার। দ্রুতই সড়কটি দখলমুক্ত করার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। এদিকে পুনর্বাসন না করা পর্যন্ত সড়ক ছাড়তে নারাজ ভাসমান ব্যবসায়ীরা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া পরিণত হয়েছে যানজটের নগরীতে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কাঁঠালতলার আধা কিলোমিটার সড়ক দখল করে বসানো হয়েছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনাও চলছে হরদম। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই এই সড়কে দোকান বসিয়েছেন তারা। পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন বলে জানান হকাররা। ঠিক না, কিন্তু তবুও এখন চলার গতির জন্য এগুলো হয়তো করা লাগে। এটা তো আজ নতুন না, এটা প্রায় 40 বছর 45 বছর হলো এটা চলতেইছে। সরকার সবাই মিলে আমাদের একটা পরিষ্কার করে দেন, আমরা সেখানে বসবো। সড়কে সীমাহীন যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ। এটা তো প্রকৃত বাজার না, এটা রোড। ব্যবসাগুলো রোডের উপরে। আমাদের ইচ্ছা শুধু বেচা বিক্রি, একজন মানুষের কষ্ট হয় এটা তারা দেখে। বারবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন জানিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান ব্যবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এদেরকে যদি জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা করে কোনো পুনর্বাসন সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু আমরা অনেকটা হলো রেহাই পাই। পৌর প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, সার্বিকভাবে এবং জনপ্রতিনিধি সহ সবাই যদি একটা উদ্যোগ নেওয়া যায় তাহলে সম্ভব। পুনর্বাসনের দায়িত্ব তাদের নয় জানিয়ে শিগগিরই সড়ক সংস্কার করে দখলমুক্ত করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনকল্পে যে ভ্রাম্যমাণ আন্দোলন, এটি চলমান প্রক্রিয়া। রাজাবাজার রোডটা আমরা চালু করবো, আবার ওয়ানওয়ে রোড করে দেবো। তারা যদি সবটা চালু থাকে তাহলে এই দোকানগুলো হয়তো ওইভাবে বসতে পারবে না। দীর্ঘদিন যান চলাচলের অনুপযোগী পৌর এলাকার এই সড়ক দখলমুক্ত করতে পৌরসভাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় পুলিশ। শহরের যানজটের ক্ষেত্রে শহরের বিভিন্ন জায়গাগুলোতে এখানে পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনারা পৌরসভার ভূমিকাকে আমরা আরো বেশি, তাদের গতিশীল ভূমিকাকে আশা করি। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন করার মাধ্যমে দ্রুত দখলমুক্ত করা হবে কাঁঠালতলা সড়ক, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বেহাল খুলনা মেডিকেল কলেজ মর্গের। লাশ রাখার জন্য নেই প্রয়োজনীয় ফ্রিজ, আধুনিক যন্ত্রপাতিরও রয়েছে সংকট। লাশ ময়না তদন্তে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে ফরেনসিকের সাথে সম্পৃক্ত সবাইকে। নুর ইসলাম রকির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম। খুলনা বিভাগের 10 জেলা থেকে বছরে গড়ে 600 থেকে 700 লাশ আসে খুলনা মেডিকেল কলেজের মর্গে। এসব রোগীর ময়নাতদন্তের জন্য পদে পদে বিপত্তিতে পড়তে হয় ফরেনসিকের সাথে সম্পৃক্ত সকলকে। দীর্ঘদিন ধরে লাশ রাখার 2টি ফ্রিজই নষ্ট রয়েছে। অভিজ্ঞ চিকিৎসক না থাকায় প্রভাষকের দিক নির্দেশনায় লাশ ময়নাতদন্ত করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জামই নেই এই মর্গে। গত বছর 552টি ময়নাতদন্ত হয়েছে এই মেডিকেলে। ভিকটিম পরীক্ষা করা হয়েছে 276টি। এবছর 319টি ময়নাতদন্ত সহ 127 ভিকটিমের বয়স নির্ধারণের কাজ করা হয় মর্গটিতে। কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকায় ছেনি ও বাটল দিয়ে করতে হয় কাটাছেঁড়ার কাজ। ফলে লাশের ময়নাতদন্তে লাগে বেশি সময়। আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। পূর্বে যে যন্ত্রপাতিগুলো ছিলেন সেটাই দিয়ে আমাদের বর্তমান যুগেও আমরা সেভাবেই কাজ করতেছি। কিছু স্বল্পতা আছে, সেগুলো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানিয়েছি। আমাদের প্রতিষ্ঠান প্রধান, আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট আন্তরিক এ বিষয়ে, তারা চেষ্টা করছেন এগুলো সমাধান করার জন্য। মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্টের নানা সংকটের কথা স্বীকার করে সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এ শিক্ষক। আমরা পুরানামূল্য যন্ত্রপাতি দিয়ে এখনো চলছে, আমাদের এই ব্যাপারে চাহিদা আছে, দেওয়া আছে। আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমাদের শিক্ষক সহ সবটাই দেওয়া আছে, তারা সুযোগ সুবিধা মতো পেলে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
লাশঘরের সংস্কার কাজ শেষে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস এ মেডিকেলের অধ্যক্ষের। অন্যান্য যন্ত্রপাতি আমি আগে ঘরটার কাজ শেষ করে নিয়ে তারপরে আমি চেষ্টা করব অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আসার, এবং আমি এখানে শিক্ষক আনার ব্যাপারেও আমি অনেক চেষ্টা করেছি। ডিজি অফিসে বারবার আমি চিঠি দিয়েছি যে আমার এখানে ফরেনসিক মেডিসিনের বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নাই। ফরেনসিক বিভাগের মতো স্পর্শকাতর একটি বিভাগের সংকট নিরসনে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।